আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, যার জেরে পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে। দর্শক, জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইসরায়েলের বিমান ঘাঁটিতে হিজবুল্লাহর হামলা, গোয়েন্দা সরঞ্জাম ধ্বংস। এরপর জানিয়ে দিব নারীদের মুখ ঢাকা, পুরুষদের দাড়ি রাখা বাধ্যতামূলক করল আফগানিস্তান। এদিকে ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার অগ্রগতিতে নতুন সংঘর্ষ, ভয় ও বিভেদ। এরপর জানিয়ে দিব গাজা যুদ্ধের সময় ইসরায়েলকে যেভাবে সেবা করে যাচ্ছে মিশর। আরও জানিয়ে দিব ইসরায়েলকে ঘৃণা করেন কমলা হ্যারিস। সর্বশেষ জানিয়ে দিব পশ্চিমা বিশ্বের সন্তুষ্টি অর্জনে ইউক্রেনে মোদি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ইসরায়েলের বিমান ঘাঁটিতে হিজবুল্লাহর হামলা, গোয়েন্দা সরঞ্জাম ধ্বংস। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ বলেছে তাদের যোদ্ধারা মেরন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। এতে ইসরায়েলের গুপ্তচর বৃত্তির সরঞ্জামকে লক্ষ্যবস্তু করা হয়। এক সংক্ষিপ্ত বিবৃতিতে প্রতিরোধ গোষ্ঠীটি বলেছে তারা শুক্রবার সকালে ইসরায়েলের বিমান নজরদারি ইউনিটের সদর দপ্তর এবং ঘাঁটিতে এয়ার অপারেশনস কমান্ডের ভেতরে থাকা গুপ্তচর বৃত্তির সরঞ্জাম ধ্বংস করেছে। গাজা উপত্যকায় ফিলিস্তিনের সমর্থনে এবং তাদের প্রতিরোধ যোদ্ধাদের সমর্থনে এবং দক্ষিণ লেবাননের শহর ও গ্রামে ইসরায়েলি হামলার উপযুক্ত জবাব দিতেই এই অভিযান চালানো হয়। লেবাননের প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলি আল মালিকিয়া সামরিক স্থাপনাগুলোতেও হামলা চালিয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার জানিয়েছে গত অক্টোবর থেকে ২০ আগস্ট পর্যন্ত দক্ষিণ লেবাননে ইসরায়েলি অভিযান এবং গোলাগুলিতে ৫৬৪ জন মারা গেছেন এবং ১,৮৪৮ জন আহত হয়েছেন। নারীদের মুখ ঢাকা এবং পুরুষদের দাড়ি রাখা বাধ্যতামূলক করল আফগানিস্তান। আফগানিস্তানে নতুন করে আইন প্রণীত হয়েছে, যা অনুযায়ী নারীদের বাইরে বের হলে মুখ ঢাকা এবং পুরুষদের দাড়ি রাখার বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে। এছাড়াও নারীদের গাড়ি চালানো নিষিদ্ধ, গান শোনা নিষিদ্ধ, পুরুষ সঙ্গী ছাড়া কোনো গাড়ি চালক নারীকে পরিবহন করতে পারবে না, মিডিয়াগুলিকে শরিয়া আইন অনুসরণ করতে হবে এবং জীবন্ত কিছুর ছবি প্রকাশ করা যাবে না। খবর রয়টার্সের। বুধবার ২১ আগস্ট এই নতুন ৩৫ ধারার আইনটি আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হয়। আফগানিস্তানের আইন ও বিচার মন্ত্রণালয় জানিয়েছে ২০২২ সালে সুপ্রিম নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদার নির্দেশনায় এবং শরিয়া আইন অনুসারে এই আইন প্রণীত হয়। আইনটির কার্যকারিতার দায়িত্বে থাকবে নীতি ও নৈতিকতা মন্ত্রণালয়। আইন ও বিচার মন্ত্রণালয়ের মুখপাত্র বারাকাতুল্লাহ রাসুলি এক বিবৃতিতে বলেছেন, এই আইন অনুযায়ী নীতি ও নৈতিকতা মন্ত্রণালয় ভালো কাজগুলো প্রচার করবে এবং খারাপ কাজগুলো ইসলামী শরিয়া অনুযায়ী প্রতিরোধ করবে। ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার অগ্রগতিতে নতুন সংঘর্ষ, ভয় ও বিভেদ। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর নিউ ইয়র্কে চলছে তীব্র ও বিশৃঙ্খল লড়াই। যুদ্ধের আগে শহরটির জনসংখ্যা ছিল প্রায় ৩,০০০। বেশিরভাগ লোক কমিউনিস্ট যুগের ফেনল কারখানায় কাজ করত, তবে এখন সেই কারখানাও ক্ষতিগ্রস্ত হয়েছে। অধিকাংশ বাসিন্দা ভারী গোলাবর্ষণ ও ক্রমাগত পরিবর্তনশীল ফ্রন্টলাইনের কারণে শহরটি ছেড়ে চলে গেছেন। একজন ইউক্রেনীয় সেনা টেলিগ্রামে বুধবার লিখেছেন, শহরটি প্রায় অস্তিত্বহীন, কারণ একটি ভবন আমাদের নিয়ন্ত্রণে, আরেকটি রুশদের দখলে, আবার অন্য একটি ভবন আমাদের হাতে। যুদ্ধের মানচিত্র ও ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশকারী একটি ইউক্রেনীয় টেলিগ্রাম চ্যানেল ডিপ স্টেট জানিয়েছে দুই পক্ষেই বিশৃঙ্খলা চলছে। বর্তমানে নিউ ইয়র্কে বিস্ফোরণে গর্ত, ক্ষতিগ্রস্ত ভবন ও তড়িঘড়ি করে খনন করা কবরের চিত্র দেখা গেছে। শহরটি পেক্রোভস্কো থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে অবস্থিত, যা একটি গুরুত্বপূর্ণ ইউক্রেনীয় প্রতিরক্ষা ঘাঁটি। রাশিয়ার বাহিনী শহরটির দিকে অগ্রসর হচ্ছে।
গাজা যুদ্ধের সময় ইসরায়েলকে যেভাবে সেবা করে যাচ্ছে মিশর। গত বছরের অক্টোবর মাসে গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যা শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি পণ্য আমদানি রপ্তানির কাজে মিশরীয় সমুদ্র বন্দরগুলো ব্যবহৃত হয়ে আসছে বলে খবর পাওয়া গেছে। একটি মুক্ত তদন্তের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আরবি পোস্ট পত্রিকা। গত ৩ মাসে ১৯টি জাহাজের তৎপরতা ও তাদের চলাচলের রুট পর্যবেক্ষণ করে পত্রিকাটি এ খবর জানিয়েছে। এতে বলা হয়েছে, ওই জাহাজগুলো বিগত মাসগুলোতে ইসরায়েল ও মিশরীয় বন্দরগুলোর মধ্যে আসা যাওয়া করেছে। বিভিন্ন দেশ থেকে পণ্য এনে মিশরীয় বন্দরগুলোতে খালাস করা হয়েছে এবং পরে সেখান থেকে সুবিধামতো এসব জাহাজে করে সেসব পণ্য ইসরায়েলে পৌঁছে দেওয়া হয়েছে। গাজায় ইসরায়েলি গণহত্যা শুরু হওয়ার পর থেকে ইসরায়েলগামী বাণিজ্যিক জাহাজগুলোতে ঘোষণা দিয়ে হামলা শুরু করে ইয়েমেনে হুথি আন-নাসরুল্লাহ আন্দোলন। তবে মিশরগামী জাহাজে হুথিরা হামলা চালায়নি। আর এই সুযোগ কাজে লাগিয়ে ইসরায়েলি পণ্য প্রথমে এসে মিশরের বন্দরগুলোতে নেমেছে এবং সেখান থেকে সুযোগমতো ইসরায়েলে নিয়ে যাওয়া হয়েছে। এভাবে গাজায় ইহুদিবাদীদের ভয়াবহ গণহত্যা চলার একই সময়ে ফিলিস্তিন সহ গোটা মুসলিম উম্মার শত্রু ইসরায়েলের সেবা করেছে মিশর। ইসরায়েলকে ঘৃণা করেন কমলা হ্যারিস। ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে কমলা হ্যারিসের অবস্থান নিয়ে কড়া সমালোচনা করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তিনি অভিযোগ করেছেন, ইসরায়েলকে ঘৃণা করেন কমলা এবং গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাস যে হামলা চালিয়েছে এর জন্য দায়ী বর্তমানে মার্কিন ভাইস প্রেসিডেন্ট। শুক্রবার ২৩ আগস্ট কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। নিজের সোশ্যাল প্ল্যাটফর্ম ট্রুথে গতরাতে এমন অভিযোগ করেছেন ট্রাম্প। ট্রুথে এক পোস্টে তিনি লিখেছেন, তিনি ইসরায়েলকে ঘৃণা করেন। কংগ্রেসে নেতানিয়াহুর সেশনের সময় তাকে দেখতেও পাওয়া যায়নি। এই পোস্টের পর ট্রুথে আরেক পোস্টে ট্রাম্প লিখেছেন, ৭ অক্টোবর হামলার জন্য দায়ী তিনি। ইরান ভঙ্গুর হিজবুল্লাহকে দেওয়ার মতো অর্থ নেই তাদের। ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট ক্যাম্পে নিজেকে ইসরায়েলপন্থী প্রার্থী হিসেবে জহির করেছেন ট্রাম্প। ট্রাম্প দাবি করেছেন, তিনি ইসরায়েলের ইতিহাসে সেরা প্রেসিডেন্ট এবং কোনো ইহুদি যদি ডেমোক্রেটদের ভোট না দেয় তার মানে তারা তাদের ধর্মকে ঘৃণা করে। পশ্চিমা বিশ্বের সন্তুষ্টি অর্জনে ইউক্রেনে মোদি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পূর্ব ইউরোপ সফরের তৃতীয় দিন কাটছে। ১০ ঘন্টার রেলযাত্রার পর তিনি ৭ ঘন্টার জন্য ইউক্রেনের কিয়েভে অবস্থান করছেন। খবর রয়টার্সের। পোল্যান্ডের রাজধানী ওয়ারশ থেকে রেলফোর্স ১ বিমানে চড়ে বৃহস্পতিবার ইউক্রেনের রাজধানী কিয়েভের উদ্দেশ্যে রওনা হন মোদি। শুক্রবার ২৩ আগস্ট কিয়েভে পৌঁছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এ সফর উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে মোদি বলেছেন, বন্ধু ও অংশীদার রাষ্ট্র হিসেবে আমরা আশা করছি এ অঞ্চলে দ্রুতই শান্তি ও স্থিতিশীলতা ফিরবে। আর ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, মোদির সঙ্গে সাক্ষাতে বেশ কিছু নথি স্বাক্ষরিত হতে পারে। রাশিয়ার সঙ্গে ঐতিহাসিকভাবে ভালো সম্পর্ক ভারতের। এছাড়া আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী চীনকে মোকাবেলায় পশ্চিমা দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ নিরাপত্তা অংশীদারিত্বের সম্পর্ক বজায় রাখছে ভারত।